হোয়াইট হেলমেট নামের সিরিয়ান সিভিল ডিফেন্স গ্রুপ জানিয়েছে দেশটির কুখ্যাত সায়েদনায়া কারাগারের মাটির তলে থাকা গোপন কক্ষে কোনো কয়েদি বন্দী আছেন কিনা তা তদন্ত করে দেখা হয়েছে। গত শনিবার ইসলামী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম জানায় তারা হোমস সামরিক কারাগার থেকে ৩৫০০ বন্দীকে মুক্ত করেছেন। বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের পর সায়েদনায়া কারাগার খুলে অনেক কয়েদিকেই মুক্তি দেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে কারাগারটিতে আটকে থাকা কয়েদিদের মুক্ত করতে প্রচেষ্টা চলছে। এদের অনেকেই আলো বাতাসের অভাবে মৃতপ্রায়। দামেস্ক কর্তৃপক্ষ কারাগারটির সাবেক কর্মীদের অনুরোধ করেছেন ভূগর্ভস্থ কুঠুরিগুলোর ইলেকট্রনিক দরজা খোলার কোডগুলো বিদ্রোহীদের দিয়ে সহযোগিতা করতে। তারা জানিয়েছেন সিসিটিভি মনিটরে কুঠুরিগুলোতে ১ লাখের বেশি কয়েদিকে দেখা যাচ্ছে, আর তাদের মুক্ত করতে দরজা খোলা যাচ্ছে না। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও প্রচার করা হয়েছে। এতে দেখা যাচ্ছে এই গোপন কুঠুরিগুলো কারাগারের নিচের অংশে রয়েছে। কয়েকটি ফুটেজে কয়েকজনকে মুক্ত হতে দেখা যায়। এদের মধ্যে একটি ছোট শিশু সহ একজন মাকে দেখা গেছে। এএফপির একটি ভিডিওতে দেখা যাচ্ছে অনেক সিরিয়ান প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় সায়েদনায়া কারাগারে ভিড় করছেন। আসাদের শাসনামলে এই কারাগারে বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের আটকে রেখে নির্যাতন করা হতো বলে অভিযোগ আছে। এদের মধ্যে অনেককেই মেরে ফেলা হয়েছে। ২০২২ সালের এক প্রতিবেদনে সায়েদনায়া কারাগারকে মৃত্যুপুরী বলে দাবি করা হয়। ধারণা করা হয় ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে নির্যাতন, চিকিৎসার অভাব এবং ক্ষুধায় কারাগারটির অন্তত ৩০,০০০ বন্দী মারা গেছেন। মুক্ত হওয়া কয়েকজন বন্দী জানিয়েছেন ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত অন্তত ৫০০ জনকে মেরে ফেলা হয়েছে। একটি সিরিয়ান মানবাধিকার নেটওয়ার্কের ধারণা ২০১১ সাল থেকে ১,৩০,০০০-এর বেশি মানুষকে এখানে বন্দী করা হয়েছে। ২০১৭ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সায়েদনায়াকে মানুষ জবাইখানা বলে প্রতিবেদনে উল্লেখ করে। এতে আরও দাবি করা হয় এই হত্যাগুলোর নির্দেশ এসেছিল আসাদ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। সে সময় সরকার এই অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছিল। তাদের দাবি ছিল সিরিয়ায় নিয়ম মেনেই দণ্ড কার্যকর করা হয়। সায়েদনায়ার অনেক বন্দী আর ফিরে আসেনি। তাদের পরিবারও জানে না তারা বেঁচে আছে নাকি নেই। ভারতীয় পর্যটকদের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের নতুন আইনের কারণে ভারতীয়দের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বলে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে আগে ভারতীয়রা দুবাইয়ে যাওয়ার আবেদন করলেই ভিসা পেয়ে যেত, কিন্তু এখন অর্ধেকেরও বেশি আবেদনকারী ভিসা পাচ্ছেন না। ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে, কারণ এর সঙ্গে হোটেল বুকিং ও ফ্লাইট বুকিংও বাতিল করতে বাধ্য হচ্ছেন আবেদনকারীরা। দুবাই সরকারের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশনের প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট সবকিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হয়। এছাড়া দুবাই যাওয়ার মতো ব্যাংক ব্যালেন্স আছে কিনা তা নিশ্চিত করতে হয়। পর্যটকের শেষ ৩ মাসের বেতনও দেখাতে হয়। তাছাড়া ন্যূনতম ৫০,০০০ রুপি ব্যাংক স্টেটমেন্ট, প্ল্যান কার্ড নথি হিসেবে যুক্ত করতে হয়। এসব জটিলতার কারণে ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন হিন্দুস্তান টাইমস। সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি দখলের পর এবার হারমন পর্বত অঞ্চল দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্য দিয়ে বাফার জোন পুরোটা দখলে নেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। হারমান পর্বতকে কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়, কারণ এটি এই অঞ্চলের সবচেয়ে উঁচু জায়গা। এখান থেকে শত্রুদের আক্রমণ সম্পর্কে পূর্বাভাস পাওয়া সম্ভব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে সিরিয়ার কোনো বাহিনী যদি ইসরায়েলের নিরাপত্তাকে বিঘ্নিত না করে তবে তারা সিরিয়ার কোনো অভ্যন্তরীণ ঘটনায় জড়িত হবে না। গত রোববার সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পরপরই দামেস্কের একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালায় আইডিএফ, যাতে বিদ্রোহীরা ওই অস্ত্র কারখানা দখল নিতে না পারে। আইডিএফ জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা যাতে কোনোভাবেই হুমকির মুখে না পড়ে সেই ব্যাপারে সতর্ক রয়েছে ইসরায়েল এবং এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। গত কয়েক মাসে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একাধিক নেতাকে হত্যা করার পর এখন সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েল। বিশ্লেষকেরা মনে করেন সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে সীমান্ত এলাকাগুলো দখল নিতে চায় ইসরায়েল। এছাড়া নিরাপত্তার অজুহাত তুলে সীমান্তে ইসরায়েলি সেনা উপস্থিতি বাড়াবে আইডিএফ। ইসরায়েলের এসব পদক্ষেপ সিরিয়াকে নতুন করে সংকটে ফেলবে এবং পুরো মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করে তুলতে পারে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন ব্যবস্থার আকস্মিক পতনের পর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট IS এর লক্ষ্যবস্তুতে কয়েক ডজন বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এ তথ্য জানায়। সেন্টকমের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, IS নেতৃবৃন্দ, কর্মী ও শিবির লক্ষ্য করে ৭৫টিরও বেশি হামলা চালিয়েছে। এ হামলার উদ্দেশ্য ছিল আসাদ সরকারের পতনের পর IS যেন সুযোগ নিতে না পারে তা নিশ্চিত করা। সেন্টকম জানিয়েছে, বোয়িং B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস এবং ম্যাকডোনেল ডগলাস F-15 ঈগল সহ বিভিন্ন যুদ্ধ বিমান এই অভিযানে অংশগ্রহণ করে, তবে বেসামরিক হতাহতের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সিরিয়ায় বাশার আল আসাদের পতনে সিরীয়রা দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।